সংক্রান্ত যে মামলা, এই মামলা কেন তাকে দেওয়া হলো, তিনি কখনো এই কাজ করেননি এবং তিনি এই বিষয়ে আলাদা করে তিনি সবসময় সজাগ ছিলেন যে শোষিত নিপীড়িত মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে যাতে কষ্টে না থাকে। বিএনপি নেতারা এই বক্তব্যগুলোই কিন্তু দিয়েছিলেন তখন, এবং তিনি বেশ বিমর্ষ হতেন এবং তিনি খুব মন খারাপ করতেন যখন এই ধরনের মামলায় তাকে রায় দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল। এবং পরবর্তীতে আরেকটি মামলা, যেটি অর্থাৎ চ্যারিটেবলের মামলা তখনও চলছিল, এবং সেই সময় কিন্তু নিজামুদ্দিন রোডের যে পুরনো কারাগার, সেই কারাগারের মধ্যেই অর্থাৎ বকশীবাজার, সেখানে কিন্তু তার জন্য বিশেষ আদালত বসানো হয়েছিল। এবং সেই বিশেষ আদালতে তিনি বিচারককে যে তিনি উপস্থিত হয়ে বলেছিলেন যে তার শরীর প্রচণ্ড খারাপ, তিনি আর আসতে পারবেন না, ইজলাসে আসতে পারবেন না, বিচারকের যা পান সেই হিসেবে যা ইচ্ছা তাই যেন তিনি রায় দিয়ে দেন, এবং বেশ ক্ষিপ্ত হয়েছিলেন তখন। এবং সেই অবস্থাগুলোর মধ্য দিয়ে পুরো নির্জন একটি কারাগারে এতটা লম্বা সময় তাকে একলা থাকতে হয়েছে। এবং সেই পুরনো কারাগার কিন্তু তখন, অর্থাৎ আগের যে কারাগার, সেই কারাগার শিফট করে যখন কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়, কেরানীগঞ্জে নিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার জন্য কিন্তু সেই নাজিমুদ্দিন রোডের ওই যে পুরনো যে কারাগার রয়েছে বকশীবাজারে, সেই পুরনো কারাগারের একদম নির্জনবিহীন একটি কর্নারে তার যে রুম করা হয়েছিল, এবং স্বেচ্ছাতে একটি পরিবেশের মধ্যে তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে সেই জায়গায় কাটাতে হয়েছে। এবং সেই যে যাওয়ার আগে তিনি 18 নির্বাচনে বিএনপি নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এবং সেই আদালত থেকে ধরে পুরো কারাগারে পৌঁছানো পর্যন্ত যে পুরো রাস্তাটা, সেই রাস্তায় আমরা তখন কিন্তু দেখেছিলাম বিএনপি নেতাকর্মীদের যারা ছিলেন, বিএনপি নেতাকর্মীরা, সমর্থকরা এবং তখনকার ক্ষুব্ধ জনতা, তারা কিন্তু সেই তাকে বহনকারী যে গাড়িটি ছিল, সেই সাদা রঙের সেই গাড়িটির পিছু তারা ওই পর্যন্ত গিয়েছিলেন, তারা বেগম খালেদা জিয়াকে সেই পর্যন্ত দিয়ে এসেছিলেন। এবং তখনও পর্যন্ত তারা জানতেন না যে হয়তোবা এখান থেকেই তিনি অসুস্থ হয়ে বের হবেন এবং একটা সময় তিনি এই পৃথিবী ছেড়েই চলে যাবেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। একটি বর্ণাঢ্য ইতিহাস, একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, একটি লড়াইয়ের ক্যারিয়ার বলবো, লম্বা সময়ের যে লড়াইয়ের ক্যারিয়ার, সেই লড়াইটা ছিল গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, সেই লড়াইটা ছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এবং সেই লড়াইটা ছিল মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। প্রত্যেকে যেন তার পছন্দের মার্কায় পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন, রাজনৈতিক সহাবস্থান যেন তৈরি হয়, এবং রাজনৈতিক দলগুলো যেন তাদের যে আলাদা আলাদা যে চরিত্র, সেই চরিত্রের বাইরে এসে তারা যাতে মানুষের জন্য কাজ করেন, মানুষের চিন্তা করেন। আলাদা বৈশিষ্ট্যের কথা কোন পয়েন্ট থেকে আসছে? আলাদা বৈশিষ্ট্যের কথা সেই জায়গা থেকে আসছে, যেই জায়গা থেকেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেই জায়গা থেকে 24-এর গণঅভ্যুত্থান, যেই জায়গা থেকে মানুষের ভোটের অধিকার রক্ষার যে লড়াই, অর্থাৎ 2014 সালের যে নির্বাচন, যেই নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে তার আগের বিভিন্ন রকমের নাটকীয়তা, একের পর এক নাটকীয়তার মধ্যে দিয়ে গিয়েছে। সংলাপ করা হবে কি হবে না, সংলাপে কোন দল থাকবে কি থাকবে না, সংলাপে কী বিষয় নিয়ে আলোচনা হবে, 14 নির্বাচনের আগের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির একটি সময় গিয়েছে। তখন বিএনপি বিএনপির সঙ্গে তখন যে সংলাপের জায়গাগুলো এসেছিল, তখনও কিন্তু যে কথাবার্তাগুলো এসেছিল, সেখান থেকেও কিন্তু আপসীনতার আরও কিছু উদাহরণ পাওয়া যায়। 2018 নির্বাচনের আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে তো বেগম খালেদা জিয়াকে জেলেই চলে যেতে হয়েছে। তখন পুরো বিএনপির যে পরিবার, পুরো বিএনপি পরিবার তখন বেগম খালেদা জিয়াকে ছাড়াই তখন তারা নির্বাচনে অংশগ্রহণের দিকে যায়, এবং তখন থেকে খালেদা জিয়ার বড় সন্তান, বর্তমানে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের হাল ধরেন, এবং তারেক রহমান দলের হাল ধরার পর থেকেই কিন্তু আজকের এই বাংলাদেশ, এবং তারেক রহমান ফিরে আসলেন 25শে ডিসেম্বর তারেক রহমান ফিরে এলেন, এবং আজ তিনি তার মাকে শেষ বিদায় জানালেন। জানাজায় কিছুক্ষণের মধ্যেই কবরস্থানে হয়তোবা নিয়ে যাওয়া হবে। ঠিক সেখানটাতে আছেন আমাদের আরেক সহকর্মী আরেফিন শাকিল। আমরা যাব তার কাছে, তার আগে ফিরছি নুসরাত বৃষ্টির কাছে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সাফা, সেই খবর আমরা শুনছিলাম। এ পর্যায়ে জিয়া উদ্যানে যাচ্ছি, আমাদের সহকর্মী আরেফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য।
দাফন সংক্রান্ত যে সকল প্রস্তুতি সেটি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। শাকিল, আপনি আমাদেরকে জানাবেন, যেহেতু একটি পূর্ণ মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে, তার আগের যে প্রস্তুতি থাকে সে সম্পর্কে যত তথ্য আছে একটু দর্শকদের জন্য জানিয়ে দিবেন। বিন্দুকে আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন। যেটি আপনি জানতে চেয়েছেন মূলত রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ যখন এখানে এসে পৌঁছাবে, খালেদা জিয়াকে বহনকারী কফিন, সেটি রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সেটি গ্রহণ করবেন, তারা ভিতরে নিয়ে যাবেন, এরপর ফ্ল্যাগ হস্তান্তর করবেন পরিবারের কাছে, তারপর খালেদা জিয়ার সম্মানে তাকে স্যালুট গান দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা থাকে সেগুলো সম্পন্ন করা হবে এবং সেই কাজই মূলত সেগুলোর মূলত কাজ যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ হয়েছে। মূলত মরদেহর বাহী অ্যাম্বুলেন্স সেটির জন্য অপেক্ষা করা হচ্ছে। আমরা যদ্দূর দেখতে পাচ্ছি মরদেহবাহী অ্যাম্বুলেন্স খুব কাছাকাছি এসেছে, যেটি বুঝতে পারছি দূর থেকে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা সেরকম, এবং আপনি হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতে পাচ্ছেন, তারা বিশেষ একটি গাড়িতে কফিন রাখার জন্য চারপাশে ফুলের আবরণে সাজিয়ে রেখেছেন, যেখানে খালেদা জিয়াকে বহনকারী কফিনটা সেখানে রাখা হবে। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে দেখতে পাচ্ছি। ঢাকা জেলা বিএনপির সভাপতি রয়েছেন আবু আশফাক, তিনি এসছেন, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না। খুব স্বাভাবিকভাবে আজকের এই দাফন কার্যক্রমে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা থাকতে পারবেন, এর বাহিরে শুধুমাত্র তার পরিবারের সদস্যরা রয়েছেন, স্বজন যারা রয়েছেন তারা থাকতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ বড় সংখ্যক সদস্যদের উপস্থিতির মাধ্যমে খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স, লাল সবুজের পতাকা মরণ অ্যাম্বুলেন্স, জীবনের শেষবারের মতো গত 8 অক্টোবর তিনি এসেছিলেন, আজ আবার চিরবিদায় নেওয়ার জন্য জিয়া উদ্যানের অভিমুখে এসছেন। যখনই খালেদা জিয়া সময় পেতেন, যখনই বিশেষ কোনো দিবস থাকতো, খালেদা জিয়া ছুটে আসতেন জিয়াউর রহমানের সমাধিতে, সূরা পাঠ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিয়ারত করতেন। মাত্র 35 বছর বয়সে স্বামীকে হারিয়েছিলেন, এরপর 2 সন্তানকে নিয়ে তীব্র লড়াই, সমাজের স্রোতের বিপরীতে গিয়ে রাজনীতি, সব কিছু করেছেন। সফল একজন মানুষ, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন তিনবার, 2বার দলকে বিরোধী দলের আসনে বসিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা মরানো মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হচ্ছে। সবশেষ 8 অক্টোবর তিনি এসেছিলেন, সেদিন জিয়াউর রহমানের কবরে সমাধিতে জিয়ারত করেছিলেন। অনেকক্ষণ অপলক দৃষ্টিতে জিয়াউর রহমানের কবরের দিকে তাকিয়েছিলেন তিনি। আজও আবার এলেন, তবে কফিনে বন্দী হয়ে। শেষবারের মতো তাকে বিদায় জানাতে রাষ্ট্র প্রস্তুত। রাষ্ট্রের সকল ধরনের আনুষ্ঠানিকতা, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি হয়ে নিয়েছেন। 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, বাংলাদেশকে যিনি পুরোটা জীবন দিয়ে গেছেন, এই দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, ধর্মীয় স্বাধীনতা সব কিছুর অগ্রভাগে ছিলেন খালেদা জিয়া, বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর। গতকাল ভোর 6টা সেই বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ ছেড়ে একে চলে গেলেন পরপরে। দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতার অংশবিশেষ বাংলাদেশের লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্স, এর পেছনেই সবার আগে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি কনসেপ্ট, সেই মরদেহ এখন নামানো হবে। পেছনেই বাস, তারেক রহমান বিষণ্ণ মনে সামনে বসে আছেন। সবশেষ তার পৃথিবীতে সবচেয়ে আপনজন বলতে যিনি ছিলেন মা খালেদা জিয়া, তিনি ছেড়ে গেছেন। বড্ড একা তারেক রহমান।
বাবা নেই, মা নেই, ভাই নেই। জিয়া পরিবারের এখন একমাত্র রাজনীতিবিদ। বিশাল দায়িত্ব তারেক রহমানের কাঁধে এখন। বাংলাদেশের দায়িত্ব, বিএনপির দায়িত্ব, জিয়া রহমান, খালেদা জিয়ার